নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আবার একটা রাজনৈতিক বিষয় নিয়ে চলে এলাম। দেখবেন রিসেন্টলি সামনে বিহারের নির্বাচন, তার আগে আমাদের রাজ্যে একটা ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বা যারা কথা বলে তাদের নিয়ে একটা ধরপাকড় শুরু হয়েছে। আজকে আমার হঠাৎ মনে হলো যে এই নিয়ে কেন হচ্ছে, এই নিয়ে একটু জ্যোতিষ আলোচনা করা দরকার। যে আমাদের দেশে বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে তারা এতদিন ভোটে সাধারণত রাজনৈতিক বিষয় হিসাবে আমাদের ধর্মটাকে বিবেচনা করতেন, ধর্ম মাধ্যমে বিভেদ সৃষ্টি করা এই সব বিবেচনা করতেন। হঠাৎ করে ভাষার মধ্যে কেন তারা চলে এলেন? তাই আমার মনে হলো এই নিয়ে একটু আলোচনা করা দরকার। কেন হলো? দেখুন, আমাদের দেশে 52.83% লোক হিন্দিতে কথা বলে, অর্থাৎ টোটাল পপুলেশনের 43.63%। এটা আমার তথ্য নয়, এটা 2011 সালের সেন্সাস রিপোর্ট বলছে। আমাদের দেশে 121খানা ল্যাঙ্গুয়েজ আছে আর 270খানা মাদার টাং আছে। ঠিক আছে, এই 121খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার 22খানা ল্যাঙ্গুয়েজ বিশেষভাবে মানুষ ব্যবহার করে। তার মধ্যে মেজর হচ্ছে হিন্দি, 52.83% লোক হিন্দিতে কথা বলে। তার পরের ভাষাই কিন্তু বাংলা ভাষা। বাংলায় কথা বলে 9.72 crore মানুষ, যেটা টোটাল পপুলেশনের মোটামুটি 8%। এরপরেই আসে মারাঠি ভাষা, 8.30 crore মানুষ মারাঠিতে কথা বলেন, টোটাল পপুলেশনের প্রায় 6.86%। এরপরে আছে তেলেগু, মোটামুটি 8 crore মানুষ, টোটাল পপুলেশনের 6.70%। এরপরে আছে তামিল, 6.90 crore মানুষ কথা বলে, পার্সেন্ট হচ্ছে টোটাল পপুলেশনের 5.70%। গুজরাটিতে কথা বলে 5.54 crore, টোটাল পপুলেশনের 4.58%। উর্দুতে কথা বলে 5.07 crore, টোটাল পপুলেশনের 4.19%। কর্ণাটক ভাষায় কথা বলে 4.37 crore, টোটাল পপুলেশনের 3.61%। ওড়িশা ভাষায় কথা বলে 3.75 crore, টোটাল পার্সেন্টেজের 3.10%। মালায়ালাম ভাষায় কথা বলে 3.48 crore মানুষ, টোটাল পার্সেন্টেজের 2.88%। সবথেকে বেশি হিন্দি, তারপরেই বাংলা, কিন্তু তারপর মারাঠি, তারপর কিন্তু তেলেগু এবং তামিল দুটোকে যোগ করলে মোটামুটি 6.70% এবং 5.70%, প্রায় 12.40%। ওখানেও কিন্তু একটা বিরাট, ওখানকার লোকেদের ওখানেও একটা, এই অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পুদুচেরি, আন্দামান নিকোবর এইসব দিকে তামিল এবং তেলেগুটা চলে। বাংলায় 8%। তাহলে হঠাৎ করে এই ধর্ম ভিত্তিক বিভাজনের রাজনীতি ছেড়ে কেন ভাষার রাজনীতিতে এল? আসলে আমার একটু মনে হচ্ছিল যে স্থূল থেকে সূক্ষ্ম হয়ে যাওয়া। আগে রাজনীতিটার যে মোড়কটা ছিল সেটার একটু পরিবর্তন দরকার, সেখান থেকে আরও একটু সূক্ষ্ম জায়গায় যাওয়া। হ্যাঁ,
ভারতবর্ষের কত ধর্মের মানুষ সেটাকে আরও সূক্ষ্ম করা, সেখান থেকে ভাষায় আসা বহু মানুষ, এবার ভাষায় ভাষায় বিরোধ দেখানো, ভাষা বিরোধিতা, এটাও একটা রাজনীতিতে একটা ভোটের অস্ত্র হতে পারে এবং বেশ বড় রকমের অস্ত্র। বিভিন্ন দেশের যে এত রকম ভাষা, ধর্ম আর কতগুলো আছে, বৌদ্ধ, শিখ, হিন্দু, মুসলিম, জৈন, হ্যাঁ, ধর্ম কতগুলো আর বিভেদ করবেন। আর ভাষায় করলে কিন্তু অনেক বেশি ছোট 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 করে বিভেদ করা যায়। এবার আমি যদি আমাদের ভারতবর্ষের জন্মচার্ট দেখি, 15ই আগস্ট 1947 রাত 12টা 15 মিনিটের, যদি আমি সেই চার্ট দেখি, আমি সেখানে চার্টটাকে আর খুব আঁকলাম না বা সেইভাবে আঁকলাম না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের 1 মিনিট এইখানে ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখতে পারবেন ভারতবর্ষের 1947 সালের 15ই আগস্ট রাত 12টা 15 মিনিট টাইম যদি নিই, তাহলে কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্র। বর্তমানে ভারতবর্ষের মঙ্গলের মহাদশা চলছে। 21/6/2025 থেকে শুরু হয়েছে, 20/6/2032 অবধি চলবে মঙ্গলের মহাদশা। এবার মঙ্গলের সাথে অন্তর্দশাও চলছে মঙ্গলের, তাই আমি মঙ্গল প্লাস মঙ্গল লিখেছি। কত তারিখ থেকে? 21/6/2025 থেকে 17/11/2025, এই বছরই 17ই নভেম্বর অবধি মঙ্গলের সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে। মহাদশা মঙ্গল চলবে 2032 সাল অবধি, আর মঙ্গলের সাথে মঙ্গলের অন্তর্দশা চলবে 2025 নভেম্বর অবধি এবং শুরু হয়েছে 21 জুন 2025 থেকে। এইবার দেখুন, এই মঙ্গল কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ মঙ্গল, কারণ কর্কট রাশির পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, দশমপতি হচ্ছে মঙ্গল। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, পঞ্চম অর্থাৎ মন্ত্রণা বা রাজনীতি, আর দশম অর্থাৎ রাজপদ। রাজনীতির ক্ষেত্রে পঞ্চম আর দশম কম্বিনেশন কিন্তু খুব দরকার, নাহলে রাজনীতিতে সাফল্য পেতে অসুবিধা হয়। আবার এই মঙ্গল কিন্তু রক্তপাতের কারক গ্রহ, মঙ্গল ভূমির কারক গ্রহ, মঙ্গল জমির কারক গ্রহ, মঙ্গল কলহের কারক গ্রহ, আবার মঙ্গল যন্ত্রপাতি নির্দেশ করে, কারখানা নির্দেশ করে, মঙ্গল ম্যানেজমেন্ট নির্দেশ করে, মঙ্গল ইলেকট্রিক নির্দেশ করে, মঙ্গল প্রশাসন নির্দেশ করে। এই মঙ্গলের অবস্থান সাপেক্ষে সবসময় কিছু না কিছু পরিবর্তন দেখা দেবে। মঙ্গল তো ঘুরছে, মঙ্গলের মহাদশা, মঙ্গল ভারতবর্ষের রাজ্যকারক গ্রহ, মঙ্গল ট্রানজিট করছে, ঘুরছে, বিভিন্ন ঘরে যাচ্ছে। যখন যেরকম ঘরে যাবে সেই অনুযায়ী কিন্তু ফলাফল পাওয়া যাবে। তাহলে আজকের দিনে যদি আমি একটা কোনো চার্ট আঁকি, আমি এখানে একটা এই ধরলাম, ঠিক আছে, ক্যামেরাটাকে একটু এবার ঘুরিয়ে দিই, ঠিক আছে, আর একটু সোজা করে দিই। হ্যাঁ, এইবারে চার্টে দেখুন, এই হচ্ছে ভারতের রাশি, কর্কট রাশি। তাহলে মঙ্গল এখন কোথায় বসে আছে? কর্কটের দ্বিতীয় বসে আছে। দ্বিতীয়
অর্থাৎ কথা বলা, বাক্য, ভাষা। আবার সেখানে মঙ্গলের সাথে কে বসে আছে? কেতু বসে আছে। কেতুকে, কেতুর দেহ আছে, ওপরের পোর্শনটা নেই, মানে এই গলার ওপর থেকে কেতুর কিন্তু নেই, দেহ আছে। তার মানে কেতু কথা বলতে পারে না। বা কথা বলার ক্ষমতা কেতুর নেই। যে কোনো মানুষের, আমরা যাদের হরোস্কোপ বিচার করি, আমাদের কাছে যেসব ক্লায়েন্ট আসে, যদি কারোর আমরা দেখি দ্বিতীয় কেতু আছে, তারা সাধারণত তোতলামিতে ভোগে, অথবা তারা ছোট বয়সে অনেক দেরি করে কথা বলে, কেউ কেউ আবার কথা বলতেই পারে না। অর্থাৎ দ্বিতীয় কেতু হলো কথা বলা বা আমাদের ভাষা, একে নিয়ন্ত্রণ করে কেতু। সেই কেতু পঞ্চমপতি মঙ্গল যুক্ত। এখান থেকে দেখুন 1 2 3 4 5, পঞ্চম ঘর বৃশ্চিক রাশি, তার লর্ড হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যুক্ত হচ্ছে কেতু। পঞ্চম অর্থাৎ মন্ত্রণা বা রাজনীতি, অর্থাৎ রাজনীতির কারণে ভাষাকে নিয়ন্ত্রণ করা। এই কেতু বসে আছে 11 নম্বর নক্ষত্র, পূর্ব ফল্গুনী নক্ষত্র। এটাকে বলা হয় শুক্রের নক্ষত্র। কেতু হচ্ছে ভাষার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, এবং শুক্রকে 1 2 3 4 চতুর্থপতি, অর্থাৎ চতুর্থ হচ্ছে আমাদের দেশের গৃহ, অর্থাৎ দেশের অভ্যন্তরে রাজ্য, অর্থাৎ দেশের অভ্যন্তরে রাজ্যের ভাষা নিয়ন্ত্রণ। সেই কেতু ও মঙ্গল এর ওপর আবার এখানে দেখুন রাহুর দৃষ্টি, রাহু সপ্তম দৃষ্টি দিচ্ছে, রাশির অষ্টম ভাব থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে। অষ্টম অর্থাৎ বিপ্লব, রাশির অষ্টম অর্থাৎ বিপ্লব, যুদ্ধ, বিশৃঙ্খলা, সেই রাহুর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ভাষা নিয়ন্ত্রণ, মানে দ্বিতীয় ভাব, সেখানে কেতু, মানে সেটাকে হচ্ছে ভাষা নিয়ন্ত্রণ। মঙ্গল বসে আছে, মঙ্গল পঞ্চমপতি, অর্থাৎ রাজনীতির কারণে ভাষা নিয়ন্ত্রণ। রাহু এখান থেকে দৃষ্টি দিচ্ছে, তার জন্য বিপ্লব বা ধর্মঘট। আর এই কেতু আবার শুক্রের নক্ষত্রে, যে শুক্র হচ্ছে চতুর্থপতি, অর্থাৎ দেশের অভ্যন্তরে রাজ্য। তার মানে দেশের অভ্যন্তরে রাজ্যের মধ্যে ভাষা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য বিপ্লব বা ধর্মঘট এইসব ঘটছে। ঠিক আছে, এবার বলি, এই যে শুক্র রাশি থেকে দেখুন একাদশে বসে আছে। একাদশ হচ্ছে সাফল্যের ঘর, অর্থাৎ রাজা ভাবলেন এই ভাষা নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনীতিতে জয়লাভ করবে। সাফল্য শুক্র কোথায় বসেছে? 5 নম্বর নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলকে
পঞ্চমপতি, পঞ্চম মানে কি? মন্ত্রণা বা রাজনীতি, তাতে সাফল্য পাবেন। কে ভাবলেন? রাজা ভাবলেন। এইবার আমি এই যে কর্কট রাশি, ধরুন কারুর কর্কট রাশি, তাহলে সপ্তম ভাব তার ওয়াইফ, মানে তার পার্টনার, মানে তার অপোনেন্ট। তাহলে দেশের যদি কর্কট রাশি হয়, তাহলে বিরোধী পক্ষ অপোনেন্ট তার হবে সপ্তম। এই সপ্তম ভাবের অধিপতি হচ্ছে শনি। সেই সপ্তমপতি শনি এখানে বসে আছে। এখান থেকে তৃতীয় দৃষ্টি শুক্রের ওপর দিচ্ছে। এই শুক্রকে চতুর্থপতি এবং একাদশপতি। এই চতুর্থকে দেশের রাজ্য, বিভিন্ন রাজ্যগুলো, আর একাদশ হচ্ছে সাফল্য। সব এই শনি মানে বিরোধী পক্ষ, সেই দৃষ্টি শুক্রের ওপর পড়ায় বিরোধীরা কিন্তু এই ইস্যুতে সাফল্য পাবে। কারণ এই সপ্তমের একাদশপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গল কিন্তু আবার সপ্তমের একাদশপতি। যেই মঙ্গল মন্ত্রণা কারক, রাজনীতির কারক, সেখানে সে কিন্তু এই এখানে বসে আছে। তার মানে বিরোধীরা সাফল্য পাবে যদি বিরোধীরা এক্ষেত্রে একজোট হতে পারে। আচ্ছা, এইবার আসছি আমি সপ্তম শনি বিরোধী। শনি আবার পাবলিক, রাহু বিপ্লব। এই শনি রাহু এই দুটোই বৃহস্পতির নক্ষত্রে। শনি 25 নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে, রাহু বৃহস্পতির নক্ষত্রে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টিও রাহুর ওপর। অর্থাৎ বিরোধীরা এই আন্দোলনে যথেষ্ট সুবিধা পাবে। এবার আমি এই বিভিন্ন ঘরে প্ল্যানেটগুলো বসে থাকার জন্য মুন্ডেন অ্যাস্ট্রোলজি মতে কিছু বিচার আপনাকে বলে দিচ্ছি। যেমন দেখুন, এই নবমে 7, 8, নবম শনি বসে আছে। এটাকে বলা হয় মিনিস্ট্রি অফ ল, সুপ্রিম কোর্ট, বিচারপতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন দপ্তর, আকাশপথ, জলপথ, অন্য দেশের সাথে সম্পর্ক, মন্ত্রিসভার মধ্যে মতবিরোধ, শ্রমিক বিক্ষোভ। এই শনি কিন্তু এখানে বসে থাকার জন্য এইগুলো ঘটবে। দ্বাদশে বৃহস্পতি বসে, এই দ্বাদশে বৃহস্পতি মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে বলা হয় মিনিস্ট্রি অফ প্ল্যানিং, রাষ্ট্রের অর্থ ব্যয়, শ্রমিক আন্দোলন, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক কারণে কারাদণ্ড, গোপন চুক্তি, সম্পর্ক, গোয়েন্দা সংস্থা, এইসব নিয়ে একটা কোনো সমস্যা দেখা দেবে। এরপরে রাহু অষ্টমে বসে আছে।
এটাকে বলা হয় মিনিস্ট্রি অফ হেলথ, অর্থাৎ প্রেসিডেন্ট ও রাজার সমস্যা, রাজার শারীরিক অবনতি, জাতীয় আকস্মিক দুর্ঘটনা, আন্দোলন, খণ্ড প্রলয়, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হানি, যুদ্ধের জন্য জনগণের মধ্যে বিপদ, অপসংস্কৃতি অশ্লীলতা বৃদ্ধি, গুপ্ত শত্রুতা, সরকারের মধ্যে বিদ্রোহ, এগুলোকে নির্দেশ করে। আর দ্বিতীয় কেতু, এটাকে বলা হয় মিনিস্ট্রি অফ ফুড, রাষ্ট্রের যাবতীয় সম্পদ, ব্যাংক, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, জনগণের সম্পদ, কর, জনসাধারণের কেনার ক্ষমতা, নোট জমা, সুদ, দাম, লস অফ রেপুটেশন, অর্থনৈতিক বিপর্যয়, রাজনীতিতে গোপন হত্যা, এই সব নির্দেশ করছে। আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। এরকম নতুনত্ব মিডিয়ায় যে সমস্ত প্রচার আন্দোলন বিভিন্ন কারণ হচ্ছে সেগুলো দেখি, তখন ইচ্ছা হয় সেগুলোকে একটু দিয়ে জ্যোতিষ ব্যাখ্যা করতে, যে কেন হচ্ছে, সেগুলোই আপনাদের জানালাম। ভুল ত্রুটি হতে পারে, মার্জনা করে নেবেন। হ্যাঁ, কারণ এর তো শেখার শেষ নেই। এখনও আমরা এই নিয়ে পড়াশোনা করছি, এখনও সবসময় চর্চা করছি, বিভিন্ন বই জোগাড় করতে হয় এইসব তথ্য বিশ্লেষণ করবার জন্য। পছন্দ হলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসব, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা। নমস্কার।